এবং রাজ্যে অষ্টম বেতন কমিশন গঠনের দাবিতে আজকে আমরা বাধ্য হয়ে পথসভায় মিলিত হয়েছি। আমরা সারা রাজ্যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে আমরা পোস্টারিং কর্মসূচি হাতে নিয়েছি। সারা রাজ্যে তাদের নিয়মিত করবার জন্য বিশেষ করে পূর্বতন বামপন্থী সরকারের সময় যে 6টি নির্দেশনামায় অনিয়মিত চুক্তি প্রথা, আউটসোর্সিং, ডেইলি রেটেড ওয়ার্কার, কন্টিনজেন্ট কর্মী, ক্যাজুয়াল ওয়ার্কার, তাদের যে নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত হওয়ার যে সুযোগ ছিল, আমরা লক্ষ্য করলাম যে 2018 সালের আগস্ট মাসে বর্তমান যে বিজেপি জোট সরকার ক্ষমতায় রয়েছে, তারা পালা বদলের পর একটা কলমের খোঁচায় সেই 6টি নির্দেশনামা বাতিল করে দিয়েছে। আজকে হাজার হাজার অনিয়মিত কর্মচারী তারা নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে পরেও তারা নিয়মিত হতে পারছেন না। আমরা জানি আগে তো অনিয়মিত কর্মচারী ছিল না। সরকারি প্রশাসন, সরকারি পরিষেবা, তার একটা সুনির্দিষ্ট নিয়ম আছে, সার্ভিস রুল আছে, সরকার পরিচালনার জন্য দেশে সরকার আছে, রাজ্যে সরকার আছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে একটা সময়ে সেখানে সেই সমস্ত নিয়ম লঙ্ঘন করে যেন তেন প্রকারেণ অর্থ দপ্তরের অনুমোদন বাদ দিয়ে সেখানে অনিয়মিত কর্মচারী নিয়োগ করা হচ্ছে। অফিসারদের মর্জি মতো, মন্ত্রী আমলাদের মর্জি মতো সেখানে যাকে সম্ভব সেখানে কোনো রকম তাদের নিরাপত্তা নেই, সামাজিক নিরাপত্তা নেই, চাকরির নিরাপত্তা নেই, এমন কাজে তাকে নিয়োগ করতে বাধ্য করা হচ্ছে। আমরা দেখেছিলাম যে 88 থেকে 93 সেই সময় অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া হাজার হাজার কর্মচারীকে নিয়োগ করা হয়েছে। কিন্তু এটাও রাজ্যবাসীর জানা আছে, সকলের জানা আছে যে 93 সালে বামপন্থী সরকার আসার পর সেই সমস্ত যারা সাধারণ অসহায় নিরীহ মানুষ যারা প্রলোভনে পড়ে সেই অনিয়মিত কর্মচারী হতে বাধ্য হয়েছিলেন, তাদেরকে নির্দিষ্ট সময় অন্তর তাদের নিয়মিত করবার জন্য বামপন্থী সরকার তার শ্রেণী দৃষ্টিভঙ্গি থেকে শ্রমজীবী মানুষের বন্ধু সরকার হিসাবে তারা এই রুলগুলো করেছিলেন এবং তারা একটা নির্দিষ্ট সময় পর তারা নিয়মিত হতেন। তারা তখন কিন্তু সেটা বিচার করেননি যে কোন আমলে তারা নিয়মিত হয়েছেন, মন্ত্রীদের ভুলে, অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া। কিন্তু তাদের পেটের ভাতের ব্যবস্থা বামপন্থী সরকার করে দিয়েছিলেন। আজকে প্রতিশ্রুতি দিয়েছেন তারা, আমার চেয়ারম্যান বলছিলেন বক্তৃতার শুরুতে 299টা প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছিলেন যে কেন্দ্রেও এক সরকার, রাজ্যেও যদি এক সরকার থাকে তাহলে আমাদের নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে, আমাদের 7ম বেতন কমিশন দেওয়া হবে, আমাদের সকলের বেতন 3 থেকে 4 গুণ হবে, কোনো অনিয়মিত কর্মচারী থাকবে না, মানবিক দিক দিয়ে সংবিধান সংশোধন করে 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। টাহা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তারা সেদিন ক্ষমতায় এসে 60 বছর অতিক্রান্ত হয়েছে। আমরা দেখছি তারা রাস্তায় রাস্তায় ঘুরছেন, তাদের জীবনের যে আশা ভবিষ্যৎ সমস্ত কিছু আজকে হতাশায় পর্যবসিত হয়েছে। এদেশের যে টকবকে যৌবন, তাদের যে সক্ষম 2টি হাত, সক্ষম তাদের মস্তিষ্ক, তারা কাজ না পেয়ে উচ্চ শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশায় তারা দক্ষ হয়েও তারা উপযুক্ত কাজ পাচ্ছেন না। তাদেরকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে সেখানে সামান্য মজুরিতে অতিরিক্ত ঘন্টা, কাজের ঘন্টার বিনিময়ে সেখানে কাজ করতে হচ্ছে। মানসিক নির্যাতনের শিকার, ডিপ্রেশনের শিকার হচ্ছেন এ দেশের, এ রাজ্যের বেকার যুবক যুবতীরা। আপনি অবসরে যাবেন, আপনার চেয়ারটা খালি পড়ে থাকবে, সেই জায়গায় নতুন কোনো বেকারের কর্মসংস্থান হবে না। মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল যে মিস করে চাকরি, প্রতি বছর 50,000 বেকার। ধর্মঘটের আগে সারা রাজ্য জুড়ে আমাদের অসংখ্য কর্মসূচি রয়েছে এবং এই কর্মসূচিগুলির মধ্য দিয়ে আমরা দেশের সরকারকে একটা বার্তা দিতে চাই যে জনস্বার্থ তৃতীয়বার ক্ষমতায় এসে যে জনগণের স্বার্থের বিরুদ্ধে বহু কর্মসূচি তারা গ্রহণ করছেন। দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, সেখানে ওষুধের দাম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সমস্ত কিছু বাড়ছে। এই জায়গায় দাঁড়িয়ে নিয়মিত কর্মচারীরা যখন হিমশিম খাচ্ছেন, অনিয়মিত কর্মচারীদের অবস্থা ভাবতেই পারেন। তার ছেলে, তার সন্তান, তার পড়াশোনা রয়েছে,
চিকিৎসার খরচ রয়েছে। একটি পরিবার চালাতে গেলে ন্যূনতম পক্ষে 26,000 টাকা দরকার হয়। আপনারা তাকে কত দিয়ে কাজ করাচ্ছেন? সকাল থেকে রাত অবধি। ভাবুন একবার। আমাদের এই পথসভার আওয়াজের মধ্য দিয়ে আমরা আপনাদের দৃষ্টিতে নিতে চাই, আপনারা যখন এই বেতন বৃদ্ধি করেন তখন যাদের উপর নির্ভর করে সরকারটা চালাচ্ছে, যে পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, রাত দিন এক করে যারা কাজ করছে তাদের কথা কি ভাবছেন না? এভাবে হয় না। এভাবে একটা শ্রেণী সরকারের যে দৃষ্টিভঙ্গি, সে কোন শ্রেণীর পক্ষে কাজ করে সেটা বোঝা যায়। আমাদের দেশের যে কর্পোরেট, তাদের জন্য দেশের সরকার কাজ করছে, আর তার পদলেখন করছে আমাদের রাজ্যের সরকার। আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বামফ্রন্ট সরকারের সময়ে যে 6টি নির্দেশনামা আপনারা বাতিল করেছেন, তাকে পুনরায় চালু করতে হবে। অনিয়মিত কর্মচারীদের জন্য মেডিকেল অ্যালাউন্স ঘোষণা করতে হবে। তারা অসুস্থ হলে তাদের ছুটি ছাটা নেই, তাদের কাজের ঘন্টা অনেক বেশি। এই সমস্ত দিকগুলো বিবেচনা না করে একটি স্বাধীন দেশের সরকার বা আমরা এর নাগরিক, এটা আমরা বলতে পারি না। আজকে আমাদের গর্ব আমরা করতে পারি না একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে, রাজ্যের নাগরিক হিসাবে। এই রাজ্যে একটি সরকার রয়েছে। এই সরকার কাছে আমরা অনেকবার আমরা কথা বলবার চেষ্টা করেছি, আমাদের জন্য সময় তাদের পায় না। সরকার স্বীকৃত সংগঠন, সেই সংগঠনের কথা তারা শুনতে চাইছেন না। আমরা চিঠি দিয়েছি, তারা কথা শুনতে চাইছেন না। সংগঠন করার অধিকার ফায়ার সার্ভিসে সেখানে কেড়ে নেওয়া হয়েছে। কোন সমস্যা হলে, দাবি হলে তারা কর্তৃপক্ষের কাছে সেই দাবি তারা জানাতে পারবেন না। এরকম ভাবে গলা টিপে মানুষকে দম বন্ধ করে সেখানে গণতন্ত্রের ধ্বজা উড়ানো যায় না। মুখে বলবেন গণতন্ত্র, কিন্তু আসলে সবটাই স্বৈরতন্ত্র, এবং এটার মধ্যে দিয়ে সে সরকারের যে পরিচয় সেটা আমরা পেয়ে গেছি। স্বাভাবিকভাবেই সমস্ত অংশের মানুষের কাছে আমরা আহ্বান রাখছি, আপনারা জেগে উঠুন এবং এর বিরুদ্ধে লড়াই করুন। আগামী যত কর্মসূচি আছে সেই সমস্ত কর্মসূচিগুলিকে সফল করবার জন্য আপনারা ভূমিকা গ্রহণ করুন। আরো বেশি বেশি করে নিয়মিত এবং অনিয়মিত কর্মচারীদের আমাদের পাশে নিয়ে আসুন, এই আহ্বান রেখে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি দেশবিরোধী আমরা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং কষ্ট পে কমিশন, যে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে জানুয়ারি মাসে, সেটা লাগু হবে 2026 জানুয়ারিতে। এটা আমার ত্রিপুরা রাজ্যে অনতিবিলম্বে ঘোষণা করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা লক্ষ্য করছি যে ত্রিপুরা যে জোট সরকার আসার আগে 299টি তারা ভিশন ডকুমেন্ট ঘোষণা করেছিলেন। এই ডকুমেন্টের মধ্যে ছিল সমস্ত ধরনের ত্রিপুরা রাজ্যে অনেকগুলো দপ্তর আছে, সেই দপ্তরে প্রায় 40,000 অনিয়মিত কর্মচারী আছে। সেই অনিয়মিত কর্মচারীদের তারা নিয়মিত করবে। ত্রিপুরা রাজ্যে একজনও অনিয়মিত কর্মচারী থাকবেন না। এটা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রীরা এসে ঘোষণা করেছিলেন, বিভিন্ন রাজ্যের বিভিন্ন মুখ্যমন্ত্রী এসে ঘোষণা করেছিলেন, তাদেরকে নিয়ে রাজনৈতিক আন্দোলনও করেছিলেন, আমরণ অনশনে বসেছিলেন, ধর্ণা দিয়েছিলেন, বিভিন্ন বক্তব্য রেখেছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম তাদেরকে নিয়মিত করা হচ্ছে না। 4 মাস পর 2018 সালের 1 আগস্ট এই রাজ্য সরকার সার্কুলার দিয়ে এই বামফ্রন্ট সরকারের আমলে যে নীতি ছিল 10 বছর পূর্ণ হলেই নিয়মিত করা হবে, সেই সার্কুলারকে বাতিল করে তার নতুন সার্কুলার করলেন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে না এবং ত্রিপুরা রাজ্যে কোনো অনিয়মিত কর্মচারী আর নিয়োগ করা হবে না। আমরা লক্ষ্য করলাম তারা যেখানে ঘোষণা দিয়েছিলেন যে আমরা একজনও অনিয়মিত কর্মচারী রাখবো না, আর সার্কুলার করে বাতিল করে দিলেন। বামফ্রন্ট সরকার 17 সাল অবধি প্রায় 25,000 অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করে গেছে। এই সরকার সার্কুলার দিয়ে এই কর্মচারীদের অস্বীকার করলেন নিয়মিতকরণের জন্য।
আমরা শুধু এটাই লক্ষ্য করলাম না, আস্তে আস্তে ত্রিপুরা রাজ্যের মধ্যে এই অনিয়মিত কর্মচারীদের দিয়ে কাজ করাচ্ছে। বলা যায় যে ম্যাক্সিমাম গভর্নমেন্ট মিনিমাম গভর্নেন্স, অর্থাৎ কম কর্মচারী দিয়ে বেশি কাজ করার নীতি সরকার ঘোষণা করে। আমরা সেই ঘোষণা বলে দেখলাম প্রায় 56,000 পোস্ট 18 সালের পরে খালি হয়ে গেছে। 56,000 কর্মচারী কমে গেছেন ত্রিপুরার যে বিধানসভায় যে তথ্য, সেই তথ্য অনুসারে আমরা দেখলাম খালি হয়ে গেছে। এবং অনিয়মিত কর্মচারীদের মধ্যে আমরা বলুন যে কেন্দ্রীয় যে স্কিমে সর্বশিক্ষা যে কর্মচারী আছেন 7,000 বা 5,200 জন এখন আছে সর্বশিক্ষা কর্মচারী, তাদেরকে নিয়মিত করার জন্য তারা তাদেরকে নিয়ে ধর্নায় বসেছিল। সেখানে লক্ষ্য করলাম তারা কেস করলেন, কেসে জিতলেন, জেতার পরে রাজ্য সরকার তাদেরকে সেই নিয়মিত করার পরিবর্তে তাদেরকে সেখানে সুপ্রিম কোর্টে তারা এসএলপি দাখিল করলেন। রাজ্য সরকার কেস করলেন যাতে চাকরি দিতে না হয়। আমরা লক্ষ্য করছি বন দপ্তরের 38 জন, জায়গা প্রকল্পের 668 জন এবং বিভিন্ন জায়গায় অঙ্গনওয়াড়ি ও তাদের সহায়িকা এবং মিড ডে মিল ও তাদের সহায়িকাদের রাজনৈতিক প্রতিহিংসামূলক তাদেরকে ছাঁটাই করা হচ্ছে। প্রতিবাদ করা ছাড়া, লড়াই করা ছাড়া শাসকের দৃষ্টি সেখানে আকর্ষণ করা যাবে না, শাসককে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না। তাই আমরা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে এই পথসভা থেকে সারা রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের কাছে, সমস্ত ধরনের শিক্ষক কর্মচারী সহ রাজ্যবাসীর কাছে আহ্বান জানাতে চাই যে আপনারা রাস্তায় নামুন এবং সমন্বয় কমিটির দ্বারাই এই লড়াইয়ে আপনারা সামিল হন। আগামী 20শে মে সারা ভারতব্যাপী ধর্মঘট, সেই ধর্মঘট আমরাও এর অংশীদার। অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন এই ধর্মঘটের আমরা অংশীদার। আমাদের অন্যতম মুখ্য দাবি 4টে শ্রম কোড বাতিল করতে হবে। শ্রমিকদের জন্য স্বাধীনতার আগে থেকে যে সুরক্ষা কবচগুলি ছিল 29টি শ্রম আইনকে এই তৃতীয়বার ক্ষমতায় এসে দেশের সরকার তারা পরিবর্তন করে 1 এপ্রিল থেকে 4টি শ্রম কোড লাগু করেছে। মুখ্য দাবি হচ্ছে এই 4টি শ্রম কোড পরিবর্তন করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারী যারা রয়েছেন, চুক্তি প্রথা, অস্থায়ী প্রথা, আউটসোর্সিং বন্ধ করতে হবে। যাদেরকে নিয়োগ করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ কর্মচারী আজকে উত্তরপ্রদেশের মতো শহরে, রাজ্যে, বিভিন্ন রাজ্যগুলিতে আমরা দেখছি যে সরকারি পরিষেবা একবারে সংকুচিত হয়ে গেছে। বেসরকারি পরিষেবা বা অস্থায়ী কর্মীদের উপর তাদের নির্ভর করতে হচ্ছে। আন্তর্জাতিক যে শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তার যে ধারা, সেই ধারায় বলা হয়েছে সম কাজে সম বেতন দিতে হবে। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে যে সম কাজে সম বেতন দিতে হবে। আপনি একজন নিয়মিত কর্মচারী, আপনি আরেকজন অনিয়মিত কর্মচারী, দুজন কর্মচারী একই অফিসে, একই স্কুলে তারা সমান কাজ করছেন, কিন্তু বেতনের ফারাক ভয়াবহ। কাজেই এটা তো হতে পারে না। আন্তর্জাতিক শ্রম সংস্থার ধারা, সুপ্রিম কোর্টের রায়, দেশে আইন, সার্ভিস রুল ইত্যাদি রয়েছে। এই সমস্ত কিছুকে লঙ্ঘন করে দেশের সরকার, রাজ্যের সরকার যে ভয়ানক পরিণতির দিকে নিয়ে যেতে চাইছেন, এ রাজ্যের যুব সমাজকে আজকে নেশার সাম্রাজ্যে তারা হাবুডুবু খাচ্ছে। তাদের সামনে কোনো ভবিষ্যৎ নেই। এ থেকে উদ্ধার করতে গেলে পরে সমস্ত অংশের মানুষের জাগরণের দরকার, লড়াই করার দরকার। এই জায়গায় দাঁড়িয়ে সেই লড়াই আমাদের লড়তে হবে। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার 8ম কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করেছেন জানুয়ারি মাসে, এবং সেটা 2026 সালের 1 এপ্রিল থেকে তার মেয়াদ। আমরা জানি যে আমাদের দেশের 4টি রাজ্য রয়েছে, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। এই 4টি রাজ্যে বহু আগে থেকেই সেখানে প্রতি 5 বছর পর বেতন পুনর্বিন্যাস হয়। বেতন পুনর্বিন্যাস হলে সমস্ত ধরনের কর্মচারীদের বেতন বাড়ে, কিন্তু বাকি রাজ্যগুলোতে সেখানে কেন্দ্রের মতো 10 বছর পর বেতন পুনর্বিন্যাস হয়। এক দেশ এক ভোট আপনারা স্লোগান দেবেন, পেনশনের বেলায় আপনারা একরকম করবেন না, আপনারা বেতন পুনর্বিন্যাসের বেলায় একরকম করবেন না, সেটা তো হতে পারে না। শুধুমাত্র বিধানসভায় দাঁড়িয়ে মন্ত্রী, আমলা, বিধায়ক তাদের জন্য আপনারা বেতন বৃদ্ধি করবেন 3 গুণ,
4 গুণ 10 গুণ করে, আর ডিএ দেবার বেলায় কর্মচারীদের 3%, তাও নির্দিষ্ট সময় পার করে কেন্দ্রীয় সরকারের সাথে 22% ভাড়া রেখে, এটা তো হতে পারে না। সমন্বয় কমিটি তার দীর্ঘ ঐতিহ্যের উত্তরাধিকার বহন করে এই অন্যায় কিছুতেই মেনে নেবে না। সমস্ত অংশের মানুষ আজকে কথা বলছে ক্ষোভে পুষ্টে। যারা বিভ্রান্ত হয়েছিলেন তারা বুঝতে পারছে এই লড়াইয়ে নতুন নতুন মানুষ সমবেত হচ্ছেন, আর ঘরে নয় রাস্তায় দাঁড়িয়ে সেখানে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। এই লড়াইয়ে সমস্ত অংশের শিক্ষক কর্মচারীরা সেখানে এই লড়াইয়ের পাশে থাকবেন, এই আহ্বান আপনাদের কাছে আমরা রাখছি। সে বাদ দেওয়ার নাম নেই, ইল মারার বসায় এই গরিবংশের মানুষদের এইভাবে তাদের হেনস্থা করা হচ্ছে। যাদের 10 বছর পরে 14 বছর 13 বছর 12 বছর হয়ে গেছে, তারা চোখের জল ফেলে তারা সেখানে দপ্তর থেকে চলে যাচ্ছে। তারা নিরলসভাবে কাজ করে গেছেন, কিন্তু তারা একটি পয়সাও পাননি, তারা ছুটি পাননি, কোনো গ্র্যাচুইটি পাননি, তারা পেনশনও পাবেন না। তাদের এই দুর্দশার জন্য এই সরকার চাই। তাই আজকে আমরা এই পথসভার মাধ্যমে সরকারকে জানান দিতে চাই, অনতি বিলম্বে বিভিন্ন দপ্তরে যে অনিয়মিত কর্মচারীরা আছেন তাদেরকে অবিলম্বে নিয়মিত করতে হবে, তাদের পেনশনের ব্যবস্থা করতে হবে, তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে। আর কোনো অনিয়মিত কর্মচারী না, রাজ্য সরকারের যে সমস্ত দপ্তরে এখন শূন্যপদ আছে, এই শূন্যপদগুলি রেগুলার স্কেলের মাধ্যমে পূরণ করতে হবে। আমি রঞ্জিত রুদ্রপাল, ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি, এইচবি রোডের।